মোর ওটা আমি তোমাকে বোঝাতে পারবো না। হয়তো আমার মা আমারই আরেকটা অস্তিত্ব, একটা সেলফ আমার। এখানে এখানে আমার একটা সেলফ হয়তো আমার আরেকটা সেলফের সাথে লড়াই করছেন। মা চলে গেলে কার সঙ্গে লড়াই করবে? না না, ওটা আমি ভাবতেই পারি না। দেখো, ভাবতে পারি না, কিন্তু মাঝে মাঝে ভাবতে হয়। ম্যামের শরীরটা তো এখন খুব একটা ভালো যায় না। আমার না খুব ভয় করে। আমার মনে হয় ম্যামকে বুঝি আমরা আর ধরে রাখতে পারবো না। খুব ভয় করে, আর এই ভয়টা না আমাকে কুড়ে কুড়ে খায়। মোর না না, আমি সেই জন্য বলি না, আমি তো এমনি বললাম। আমি বললাম এই কারণে যে তুমি ম্যামকে আর কষ্ট দিও না। তুমি যদি ম্যামকে আর কষ্ট না দাও তাহলে ম্যামের আয়ু বাড়বে, বিশ্বাস করো। পারবো না মা, আমি পারবো না। আমি ভালো ব্যবহার করতে পারবো না, আমার দ্বারা হবে না মা। এটাই হয়তো ওনার ভাগ্য, এটাই ওনার ডেস্টিনি যে আমি ওনার সাথে ভালো ব্যবহার করতে পারবো। কিন্তু কিন্তু আমার অন্তর জানে, আমার অন্তর জানে যে আমি। না না, আমিও তো জানি, কিন্তু সেই জানার মানেটা কি বলো তো? যদি সেই জানা ম্যামের কাছে না পৌঁছয়? না পৌঁছলে আমি পারবো না আমার। আমি ওরম ভাবে লোক দেখিয়ে ভালো ব্যবহার করতে, আমি যা আমি তাই। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভালো ব্যবহার থাকে না, আমি তো ভালো ব্যবহার করি, বাস ওইটুকুই। তারপরেই আমার মনে হয় যে এই মহিলার সঙ্গে আমি ভালো ব্যবহার করে কোনো লাভ নেই। এটা আর্টিফিশিয়াল রিলেশনশিপের মধ্যে মনে হয়। আর্টিফিশিয়াল জিনিস আমার ভালো লাগে না আমার। ওটা আমার একমাত্র সেলফ, ওটাই আমি। আমার যত রাগ, দুঃখ, মান, অভিমান, সমস্ত কিছু আমি ওখানে দেখাই মোর। ওই জায়গাটা আমি কিছুতেই নষ্ট করতে পারবো না। আমার সাথে ওনার জন্মশত্রুতা, আবার আমি ওই পেটেই জন্মেছি। এক অদ্ভুত কম্বিনেশন মোর, কান এক্সপ্লেন মোর। আমি বোঝাতে পারছি না, এটা একটা অদ্ভুত ট্র্যাজেডি। আমি কিছুতেই বুঝে উঠতে পারবো না। তুমি পরিস্থিতিতে কোনদিন নেই তো, তুমি বুঝবে না এটা মোর। আমিও চেষ্টা করি ওখান থেকে বেরোতে, কিন্তু জানো আমি ওখান থেকে কখনো বেরোতে পারিনি। এটা আমার একটা মারাত্মক ট্র্যাজেডি। এই ক্রাইসিসটা তুমি বুঝবে না মোর। ওনার সঙ্গে আমার এই সম্পর্কটার বাইরেও একটা টানাপোড়েনের জীবন আছে। সেটা না সারা জীবন থাকবে। যতদিন আমি বেঁচে থাকবো উনি বেঁচে থাকবেন, ততদিন থাকবে। আর উনি যদি চলেও যান তারপরেও থাকবে। কিন্তু তুমি চাও না যে ম্যাম আরো অনেক দিন বেঁচে থাকুক? আরে মোর ওটা তো আমার স্বার্থের জন্যেই। উনি যদি চলে যান তাহলে আমি ঝগড়াটা কার সঙ্গে করবো? কার উপর রাগ দেখাবো বলো? কাকে অপমান করবো ইচ্ছে মতো? কাকে যখন তখন যা ইচ্ছা হবে তাই বলবো বলো? কাকে আঁকড়ে ধরতে চাইবো ইচ্ছে মতো? আমি এই ব্যাপারটায় খুব স্বার্থপর মোর, খুব। আমি আমার স্বার্থেই ওনাকে বাঁচিয়ে রাখতে চাই। ও মাই সেকেন্ডলি, শুধু আমার জন্য। কিন্তু আমি জানি না, আমি সারাক্ষণ হান্ট করে বেড়াচ্ছি যে আমি এই পথটা কোথায় খুঁজে পাবো, কি করে ওনাকে শান্তি দেওয়া যায়। বিশ্বাস করো, আই ডোন্ট নো। আমি চেষ্টা করে দেখেছি মোহন, আমি ভালোবাসতে চেয়েছি, কিন্তু আমি পারি না মোর। আমার দ্বারা হয় না। আমার দম কেমন বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পরে মনে হয় যে ওই মহিলাকে আমি ঠকাচ্ছি, ওই ভদ্রমহিলাকে আমি ঠকিয়ে ফেলছি। ভদ্রমহিলা আবার কি? নিজের মাকে কেউ ভদ্রমহিলা বলে বুঝি? বলে, কে বলে আমি জানি না, তবে আমি বলি। ওই ভদ্রমহিলার সাথে আমার ওই সামনে অভিনয় করতে ভালো লাগে না আমার। আমার খুব অসুবিধে হয়। তাই আমার যখন যা ইমোশন আসে আমি আমার সামনে সেটা দেখিয়ে ফেলি। আমি চাই উনি ওটা দেখুক, সে আমার রাগ হোক, দুঃখ হোক, যাই হোক। এই কথাটা ঠিক যে উনি জানেন যে আমি ওই ভদ্রমহিলাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না মোর,
আঁকড়ে রাখি। আমি তো শুধু এটা বুঝতে পারি না যে উনি উনি শুধু আমার বাইরের দিকটা দেখে কেন বিচার করেন, কেন উনি বুঝতে পারেন না। অবশ্য যতদিন উনি আমার বাইরের রূপটা থেকে বিচার করবেন ততদিন উনিও ভালো থাকবেন না। আমি আমার থেকে বেরোতে পারবো না মোহর, এটাই চরম সত্যি। মোহর, আমি মুক্তি দিতে চাই, কিন্তু আমি সত্যি এর উপায় জানি না। বিশ্বাস করো আমার জানা নেই, কোনো উপায় জানা নেই। কটা বললে? 7:30? আরে হ্যাঁ, 7:30টার মধ্যে পৌঁছে আমি আপনি ওই বলছি এখন ফোনটা রাখছি, হ্যাঁ আমি পরে বেরিয়ে ফোন করছি। হ্যাঁ তা তো বটেই, নিশ্চয়ই আবার কাউকে বাঁশ দেওয়ার জন্য প্ল্যান করছিলে তাই না? তোমার লজ্জাও করে না সত্যি? এত কিছু হয়ে গেল তারপরেও আবার এই জামা কাপড় পরে সেজে গুজে বাইরে যাচ্ছ, লোকের কাছে মুখ দেখাচ্ছ। কদিন হলো জেল থেকে বেরিয়েছো? বাড়াবাড়ি শেষ সীমায় পৌঁছে গেছো। হ্যাঁ, এবার কিন্তু ডিভোর্স দেবো। শোনো, তুমি যদি এবার ডিভোর্স নাও দিতে চাও, আমি কিন্তু ডিভোর্সটা চাইবো। তোমার সঙ্গে থাকতে যে আমার কতটা অপরাধ বোধ হয়, আমি যে তোমাকে কতটা ঘেন্না করি, সেটা যদি তুমি বুঝতে পারতে না, তাহলে তুমি বুঝতে যে আমি কতটা বাধ্য হয়ে তোমার সঙ্গে থাকি। শুধু আমার মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে আমি এই বাড়িতে পড়ে আছি, কারণ ওদের যখন বিয়ের সম্বন্ধ হবে তখন তো সবাই বলবে যে এই মেয়েদের মা ওদের সঙ্গে থাকে না, ওর মা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাতে তো বিয়ের ব্যাপারে ওদের ক্ষতি হয়ে যাবে। শুধু এই কারণে, জানো, কদিন বাড়িতে ছিলাম না, বেশ লম্বা চওড়া কথা শিখেছে দেখছি। হ্যাঁ, কি আর শিখলে? ও ওই শয়তান মেয়েটার সাথে বেশি মিলেমিশে করেছো বুঝি? ওই শয়তান মেয়েটাই তো তোমার মুখ থেকে মুখোশটা টেনে ছিঁড়ে দিয়েছে। আমি কিন্তু থানা পুলিশ করবো, যাও আমাকে। থানা পুলিশ করবে? থানা পুলিশ দেখাচ্ছে আমায়? যাও করো, থানা পুলিশ করো। কি করবে আমার থানা পুলিশ? কেউ আমার কিচ্ছু করতে পারবে না। থানা পুলিশ? কেন গো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না কেন? তুমি কি টাকা পয়সা দিয়ে ওই আইন কানুন থানা পুলিশ সবকিছু কিনে রেখে দিয়েছো নাকি? হ্যাঁ, সময় আসুক, সময় এলে নিজেই বুঝতে পারবে আমি কি দিয়ে কি কিনে রেখেছি। হ্যাঁ, সময় আসুক, অপেক্ষা করো। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যা অন্যায় করেছো না, সেই অন্যায় থেকে তোমাকে কেউ কোনো দিন বাঁচাতে পারবে না। আমি খুব খুশি, জানো, আমি খুব খুশি যে মোহর তোমার মুখোশটা টেনে খুলে দিয়েছে। আমি মোহরকে সত্যি স্যালুট জানাই। ওইটুকু একটা মেয়ের মধ্যে কিন্তু দম আছে। আর তোমাকেও বলি একটা কথা, তুমি এত নোংরামি কি করে করতে পারো বলো তো? হ্যাঁ, এতগুলো মেয়ের সঙ্গে হোটেলের ঘরে গিয়ে ফুর্তি করছো শুধুমাত্র টাকার জোরে। কি ভেবেছো তুমি ওই মেয়েগুলো তোমাকে ভালোবেসে তোমার কাছে আসে? না গো, তোমাকে ভালোবেসে ওরা তোমার কাছে আসে না, কারণ তোমার মতন একটা মানুষকে না ভালোবাসাই যায় না। আচ্ছা, তুমি তুমি মেয়েদের দিকে মুখ তুলে তাকাও কি করে? তোমার লজ্জা করে না? ধর, লজ্জা করবে কেন? আমি কিছু করেছি? আমি কিছু করিনি। মিথ্যা মিথ্যা সব কে সাজিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, বুঝতে পারো? তুমি মাথায় ঘটায় বুদ্ধি নেই নাকি? হ্যাঁ, একদম ঠিক বলছো, তুমি তো কিচ্ছু করোনি, তুমি তো ধোয়া তুলসী পাতা। তাহলে তোমার বিপক্ষে সমস্ত প্রমাণগুলো আসে কি করে? হ্যাঁ, ওসব তো সব টাকা খাইয়ে করেছে। আমার সমাজে একটা ইমেজ আছে না, পার্সোনালিটি আছে, বুঝো না নাকি? ওই আমার ইমেজ নষ্ট করার জন্য সব করেছে, টাকা খাইয়ে। আমি তো দাদাকে সব বলে দিয়েছি, পরিষ্কার করে সব বুঝিয়ে বলে দিয়েছি। ওসব নিয়ে তুমি ভেবো না তো। এই প্লিজ, তুমি তোমার দাদার কথা বলো না তো। দাদা, তোমার দাদা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র। তোমার কোনো দোষ উনি চোখে দেখতেই পারেন না। তুমি তোমার দাদার এত বড় ক্ষতি করলে, তোমার জন্য তোমার দাদার কলেজের বদনাম হলো, তা সত্ত্বেও তোমার দাদা তোমাকেই বিশ্বাস করলেন। এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু নেই। তাছাড়া মোহরকে বিশ্বাস করবে কি করে? মোহর তো এই বাড়ির বউ। চোখের সামনে এত বড় জলজান্ত প্রমাণ ছিল, তা সত্ত্বেও
তা সত্ত্বেও তোমার দাদা ওইসব কথা বিশ্বাসই করলেন না। আসলে তোমার দাদা কি ভেবেছিলেন বলো তো, যে পুলিশকে যদি উল্টে এই সমস্ত কথা বলে পুলিশ হয়তো মোহরকে ধরবে আর তোমাকে ছেড়ে দেবে। তোমার দাদা বুঝতে পারেননি যে পুলিশ পুলিশের পথেই চলে, পুলিশ আইনের পথে চলে, তাই যেটা সত্যি সেটাকেই সামনে তুলে ধরেছে।